বাংলা সাহিত্যের অসাধারণ রোমাঞ্চকর ভৌতিক এবং গোয়েন্দা গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি টিউব। আজকে আপনাদের জন্য রয়েছে ফেলুদা সিরিজের, সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ভূস্বর্গ ভয়ঙ্কর। শুরু হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। এবার কোথায় যাওয়া হচ্ছে? এক মুঠো চানাচুর মুখে পুরে চায়ে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যা গনগনে গরম পড়েছে, আর তো এখানে থাকা যায় না। কোথায় যাওয়া যায় সেটা আপনিই বলুন না, বলল ফেলুদা। ভ্রমণে নেশা তো আপনার আরও প্রবল। আমি তো ইচ্ছা করলে 12 মাসই কলকাতায় পড়ে থাকতে পারি। না, আপনার হাতে এখন কোনো কেস নেই তো? তা নেই। তাহলে চলুন বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাইছে আপনার মন? পাহাড় তো বটেই, আর পাহাড় বলতে আমি হিমালয়ই বুঝি। বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাটস এইসব আমার কাছে পাহাড় নয়, বুঝলেন। আমার মন যেখানে যেতে চাইছে সেখানে একবার সকলেই যেতে চায়। অনেকে বলে সেখানে আগে নাকি জন্মই বৃথা। কোথায়? এত হিন্টস দিলাম তাও বুঝতে পারলেন না? ভূস্বর্গ, এক্স্যাক্টলি, কাশ্মীর, প্যারাডাইজ অন আর্থ। রোজগার তো বলতে নেই, দুজনেরই অনেক হলো। সংসার আপনারও নেই, আমারও নেই। এত টাকা জমিয়ে রাখছি কার জন্যে? চলুন বেরিয়ে পড়ি। ক্যালকাটা তো দিল্লি, দিল্লি টু শ্রীনগর। কিন্তু শ্রীনগরই তো কাশ্মীরের একমাত্র দেখার জায়গা নয়, আরও আছে। সবই দেখা যাবে একে একে। পাহালগাম, গুলমার্গ, খিরের মার্গ, অনেক কিছুই দেখার আছে। তা বেশ তো, দিন 15 হাটে নিয়ে বেরিয়ে পড়ি। একটু ঘোরাঘুরি করলে একটু ঘোরাঘুরি না করলে আমার আবার মাথায় প্লট আসে না। পুজোর জন্য একটা কিছু লিখতে হবে তো। আপনারা তো অনেস্টের প্রয়োজন কি জানি না। আর 5জন যা লিখছে সব বিদেশি থ্রিলার থেকে প্লট সংগ্রহ করছে। ভদ্র ভাষায় বললাম, আসলে স্রেফ চুরি ছাড়া কিছুই না। আপনি এবার লেগে পড়ুন। হ্যাঁ, আমি চুরি করি আর শেষটায় আপনিই গালমন্ড করুন। আপনার কথা শ্রেষ বোঝালির চেয়েও তীক্ষ্ণ। তাহলে যেভাবে চলছে চলুক। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তা না হয় হলো, কিন্তু কাশ্মীর যাওয়ার ব্যাপারটা কোথাও আছে? হাউস বোটে থাকবেন তো শ্রীনগরে? শ্রীনগর ছাড়া আর হাউস বোট নেই। ডাল লেকের উপরে থাকা যাবে। সেই তো ভালো, তাই নয় কি? বেশ একটা নতুন অভিজ্ঞতা হবে। অনেক খরচ কিন্তু, তার চেয়ে বোধ হয় হোটেল সস্তা। ওসব খরচের কথা শুনতে চাই না। ব্যাংকে অনেক জমি আছে, ইনকাম ট্যাক্সও দিয়েও যাব, গিয়ে ম্যাক্সিমাম ফুর্তি যাতে হয় তাই করব। তাহলে শ্রীনগরে হাউস বোট, পাহালগামে তাঁবু, আর গুলমার্গে লগ কেবিন। চমৎকার। ট্যুরিস্ট অফিস থেকে লিটারেচার নিয়ে আসবো, 3 দেখে বেরিয়ে পড়া যাবে। কাশ্মীরের প্রস্তাবটা ফেলুদারও মনে ধরেছিল, সেটা আমি বুঝেছিলাম। লালমোহন বাবু ঘন্টা 2-1 আড্ডা মেরে চলে যাওয়ার পর ফেলুদা ট্যুরিস্ট অফিসে গিয়ে কাশ্মীর সম্বন্ধে পুস্তিকা ইত্যাদি নিয়ে চলে এলো। বলল, মনস্থির যখন করেই ফেলা হয়েছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। আর শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাবে। ঠান্ডা হবে না ওখানে? তা হবে, এবং তার জন্য তৈরি হয়ে যেতে হবে। লালমোহন বাবুর সাথে জানেন তো? নিশ্চয়ই জানেন, তবে সাবধানে মার নেই। কাজে ওকে সেটা ফোনে জানিয়ে রাখা দরকার। এমনিতে তো শীত কাতুরে। 2 দিনের মধ্যেই লন্ড্রি থেকে আমাদের শীতের কাপড় এসে গেল। ঠিক হলো প্রথমে শ্রীনগরেই দিন 7 থাকা হবে, তারপর অন্য জায়গাগুলো দেখা যাবে। হাউস বোট কাশ্মীর ট্যুরিজম থেকে ব্যবস্থা করা হলো। একটা হাউস বোটে একটা পুরো ফ্যামিলি থাকতে পারে, তাই 3 জনের পক্ষে যথেষ্ট। আমি নিয়ে না গিয়ে পড়া পর্যন্ত কল্পনাই করতে পারছি না ব্যাপারটা কীরকম হবে। নৌকায় থাকা, তাও আবার লাক্সারি নৌকো, বোধহয় জমিদার আমলের বাজরার মতো। পুস্তিকায় ছবি দেখে বুঝলাম যে হাউস বোটগুলো কটেজের মতো দেখতে। সেই সঙ্গে আবার ছোটো ছোটো নৌকোর ছবি দেখা যাচ্ছে, যাতে করে ডাল লেকে ঘুরে বেড়ানো যায়, কারণ হাউস বোটগুলো নড়ে চড়ে বেড়ায় না। ফেলুদাকে বললাম,
যা বুঝছি শ্রীনগর শহরটায় দেখবার জিনিসের মধ্যে আছে কিছু বিখ্যাত মুঘল বাগান, তবে পাহাড়ে ঘেরা উপত্যকা সব কিছুর মধ্য দিয়ে ঝিলাম বয়ে চলেছে। তাছাড়া 2-3টে লেক, পপুলার ইউক্যালিপটাস, চিনার গাছের সারি, মনে হয় জায়গাটা খুব সুন্দর। তবে গুলমার্গ পাহাড়গামও কিছু কম যায় না। পরে যদি 11,000 ফুট খিলেনবার্গে ওঠা যায়, তাহলে সেখান থেকে নাঙ্গা পর্বতের নাকি একটা অদ্ভুত ভিউ পাওয়া যায়। 15 দিনের জন্য খুব জমজমাট ট্যুর, কাজে চিন্তা করার কিছু নেই। প্ল্যান মাফিক আমরা শনিবারই বেরিয়ে পড়লাম। এবার প্লেনে 3জনে এক লাইনের সিট পড়েনি বলে লালমোহনবাবুকে আলাদা বসতে হলো। ভদ্রলোক দেখলাম তার পাশে একটি বাঙালির সঙ্গে খুব আলাপ জুড়ে দিয়েছেন। দিল্লিতে এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করলাম, আপনার সহযাত্রীদের কে ছিলেন মশাই? লালমোহনবাবু বললেন, তাদের নাম সুশান্ত সোম, এক রিটায়ার্ড জজের সেক্রেটারি। দলে বলে কাশ্মীর চলেছেন, ওরাও হাউস বোটে থাকবেন। ভদ্রলোক তোমার দাদাকে দেখে চিনেছেন, আমাকে জিজ্ঞেস করলেন কোন তদন্তে যাচ্ছে কি না। একবার মনে হলে বলি হ্যাঁ, তারপর মাইন্ড চেঞ্জ করে সত্যি কথাটা বলে দিল। চারিদিকে বাঙালির ভিড়, তারা অনেক কথাবার্তা শুনে মনে হলো তারাও কাশ্মীরে যাচ্ছেন। শ্রীনগরে প্লেন ছাড়তে আরও 3 ঘন্টা দেরি। তার মধ্যে আমরা আরেক পোস্ত চা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে লালমোহনবাবুর আলাপি ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়ে গেল। উনি আবার আমাদের টেবিলের দিকে হাসিমুখে এগিয়ে এলেন। আমার নাম সুশান্ত সোম। ভদ্রলোক ফেলদাকে নমস্কার করে বললেন, আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলির সঙ্গে আলাপ হলো, তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আমি আপনার একজন গণমুগ্ধ ভক্ত। আপনার তদন্তের কথা অনেক পড়েছি। দাঁড়ান, আমার বয়সও হয়তো আপনাকে দেখলে খুশি হবেন। রেস্টুরেন্টের দরজা দিয়ে আরও দল ঢুকছে। সুশান্তবাবু তাদের দিকে এগিয়ে গেলেন। জনচারেক ভদ্রলোক, তার মধ্যে একজন বেশ বয়স্ক, প্রায় বৃদ্ধ বললেই চলে। সুশান্তবাবু তাকে ফিসফিস করে কি বলতেই ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা উঠে দাঁড়ালো। বসুন বসুন, উঠছেন কেন? বললেন ভদ্রলোক। আমার নাম সিদ্ধেশ্বর মল্লিক। আমি প্রায় সারা জীবন ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম। ফেলুদা বলল, ক্রাইমের সঙ্গে যুক্ত মানে? আমি একজন রিটায়ার্ড জজ। বহু অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি। এখন সে কাজ থেকে অবসর নিয়ে বিশ্রাম করছি। শরীরও কিঞ্চিত ভেঙে পড়েছে, সঙ্গে ডাক্তার নিয়ে ঘুরতে হয়। ছেলেও আছে, বিয়ারাও আছে, আর আছে প্রাইভেট সেক্রেটারি, এই ইনি। সুশান্ত খুব কাজের ছেলে, একে ছাড়া চলে না আমার। আপনারা শ্রীনগরে থাকবেন? জিজ্ঞেস করলে ফেলুদা। আপাতত, তবে ইচ্ছে আছে কাশ্মীরটা একটু ঘুরে দেখার। আমাদেরও ওই একই প্ল্যান, বলল ফেলুদা। শ্রীনগর নিশ্চয়ই আবার দেখা হবে। আপনারা কি হাউস বোটে থাকবেন? হ্যাঁ, হাউস বোটটা একটা ইউনিক ব্যাপার। আমি 64-এ একবার এসে থেকে গেছি, যে এনার সঙ্গে তো আলাপ হবে না। ভদ্রলোক লালমোহনবাবুর দিকে ফিরেছেন। আমিও ক্রাইম, বলল জটায়ু। আমি একজন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক। ওরে বাবা, তাহলে তো ক্রিমিনাল ছাড়া সবাই উপস্থিত দেখছি। ঠিক আছে, দেখা হবে শ্রীনগরে। আমরা একটু চায়ের ব্যবস্থা দেখে গিয়ে। আকাশ থেকে শ্রীনগর উপত্যকার একটা রূপ, আর মাটিতে নেমে আর এক রূপ। চোখ জুড়িয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। আর এও ঠিক যে এই জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মিল নেই। শ্রীনগরের দৃশ্য একবারে অনন্য। সেটা আরও বেশি করে বুঝতে পারলাম ট্যাক্সিতে করে শহরে আসার সময়। শহর থেকে এয়ারপোর্ট 60 মাইল। একবার মনে হয়েছিল উপত্যকা বলে বুঝি অনেক কাঠমান্ডুর মতো হবে, কিন্তু তারপর লেক আর ঝিলাম নদী দেখে সে ধারণা একদম পাল্টে গেল। আমাদের যেতে হবে ডাল লেকের দক্ষিণের শহরের রাস্তা বুলভার্ডে। 8 ঘন্টায় বুলেভার্ডে পৌঁছে গেলাম। লোকের এদিকটা পাকা গাঁথুনি দিয়ে ঘেরা, লেকের এদিকটা পাকা গাঁথুনি দিয়ে ঘেরা। ঘাট থেকে সিঁড়ি নেমে ছোট নৌকায় গিয়ে উঠতে হয়। এই নৌকাকেই এখানে বলে শিকারা। ভেনিসে যেমন জলপথে জটাদের জন্য গন্ডোলা, এখানে তেমনি শিকারও। আমাদের হাউস বোটের নাম ওয়াটার লিলি। ওয়াটার লিলির শিকারাও ঘাটেই আমার জন্য অপেক্ষা করেছিল। আমরা মাল সমেত তাতে গিয়ে উঠলাম। তারপর 50 খানি গেলেই পাশাপাশি সার বাঁধা হাউস বোট। এই সারি কিছু দূর যাওয়ার পর লেক চওড়া হয়ে গেছে। তারপর আর হাউস বোট নেই, যা আছে সবই লেকের পশ্চিম অংশে। শিকারা থেকে বোটে উঠতে কোনো কসরতের দরকার হয় না, খুবই সহজ ব্যবস্থা। বোটের সামনের দিক খানিকটা খোলা জায়গা, সেখানে ইচ্ছা করলে বসা যায়। আবার সিঁড়ি দিয়ে উপরের ডেকে ওঠার বন্দোবস্ত আছে।
সেখানে চেয়ারে বসে চারিদিকে দৃশ্য উপভোগ করা যায়, চা খাওয়া যায় আর স্রেফ আড্ডাও মারা যায়। ভিতরে ঢুকলে প্রথমেই বসবার ঘর, তাতে সোফা, চেয়ার, কার্পেট ইত্যাদি বৈঠকখানার যাবতীয় সরঞ্জাম রয়েছে। দেয়ালে ছবি রয়েছে, ফুলদানিতে ফুল রয়েছে, আবার একটা ছোট লাইব্রেরিও রয়েছে। বসবার ঘরের পরে খাবার ঘর, দুটো বেডরুম, বাথরুম ইত্যাদি। সব মিলিয়ে জলের উপর একটা বাংলো বাড়ি, যাতে সব রকম ব্যবস্থা আছে, কিচেনও আছে। তবে সেটা পিছন দিকে একটা ছোট্ট আলাদা নৌকোয়। লালমোহনবাবুর মুখে হাসি লেগেই আছে। বললেন, ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিলাম। এর ক্রেডিট কিন্তু সবটাই আমার পাওনা। তোমার দাদা ভূস্বরের কথা ভাবেননি। ফেলুদা বলল, আমি তো আপনার মতো লেখক নয়, আইডিয়া আসা উচিত আপনারই মাথা থেকে। যাকগে, এখন আগে একটু চা খেয়ে শিকার করে লেকটা একবার ঘুরে দেখা যাক। দুজন চাকর রয়েছে হাউস বোটের সঙ্গে, নাম মাহমুদিয়া আর আবদুল্লাহ। চা খেয়ে বেরোতে বেরোতে সূর্য হেলে এলো পশ্চিমে। মে মাস হলে কী হবে, বেশ ঠান্ডা। আমাদের কলকাতায় শীতের সময় যে পোশাক পরতে হয়, এখন এখানেও তাই পরতে হয়। ফেলুদা বলল, আজ শুধু লেকটা ঘুরে দেখা যাবে, কাল থেকে সাইট সিইংও আরম্ভ হবে। বুলেভার্ডের পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে 1000 ফুট উঁচু। ওর মাথায় রয়েছে শঙ্করাচার্যের মন্দির, সম্রাট অশোকের ছেলে জালুকের তৈরি। তাছাড়া লেকের পূর্ব দিকে মোগল বাগান রয়েছে, নিষাদবাগ, শালিমার, চশমাশাহী, এগুলোও দেখা যায়। চশমাশাহীর স্প্রিংয়ের জল নাকি একবার অমৃত, যেমনি স্বাদ তেমনি ক্ষুধা ধারব। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটা কি? আমি জিজ্ঞেস করলাম। আমি জানতাম ফেলুদা কাশ্মীর সম্বন্ধে সব পড়াশোনা করে এসছে। ফেলুদা বলল, ওটাকে বলে চারচিনার। দ্বীপটার চার কোণে 4টে চিনার গাছ রয়েছে। মাহমুদিয়া আর আবদুল্লাহ শিকারা চালাতে আরম্ভ করলো। আমরা বাঁয়ে গোটা দশেক হাউস বোট পেরিয়ে আসল লেকে গিয়ে পড়লাম। দুটো পাশাপাশি হাউস বোট নিয়ে রয়েছে রিটায়ার জজ সিদ্ধেশ্বর মল্লিক আর তার সাঙ্গপাঙ্গ। আমরা খোলা লেকে পড়বার আগে একটা বোট থেকে সুশান্ত সোম আমাদের দিকে হাত টেনে বললেন, ফেরার পথে একবার ধু মেরে যাবেন, চায়ে নিমন্ত্রণ রইল। ডাল লেকের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। স্বচ্ছ কাঁচের মতো জল, হাওয়া নেই বলে ঢেউও নেই। আয়নার মতো চারিদিকের পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে। এখানে ওখানে পদ্ম, শালুক, শাপলা ফুটে আছে। শিকারা সেগুলোকে পাশ কাটিয়ে চলেছে। লালমোহনবাবুকে কবিতায় পেয়েছে। বললেন, কাশ্মীর সম্পর্কে আমাদের এথিনিয়াম স্কুলের মাস্টার বৈকুণ্ঠ মল্লিকের একটা 8 লাইনে কবিতা আছে। ভদ্রলোক বহু জায়গায় ঘুরেছিলেন, আর সেসব জায়গা নিয়ে পদ্য লিখে গেছেন। কাশ্মীরটা শুনুন ফেলুবাবু, কীরকম ডিসেন্ট। করি নতশির তোমারে প্রণমী কাশ্মীর, কুমারিকার অপর প্রান্তে অবস্থান্ত ভারতের উত্তর সীমান্তে, রাজধানী শ্রীরঙ্গর, ঝিলামেরি জলে ধোয়া অপূর্ব শহর, কত হ্রদ, কত বাগ, কত বাগিচা। অন্য নগরের সঙ্গে তুলনা করতে যাওয়ায় মিছা। বাহ, দিব্যি বলল ফেলুদা। যদিও বুঝলাম সেটা জটার মনে কণ্ঠ না দেওয়ার জন্য। কবিতায় লালমোহনবাবুর রুচিরাজি একটু গোলমেলে, তার পরিচয় এর আগে অনেকে পেয়েছি। শুধু কবিতা নয়, ডাল লেকের দৃশ্যে ভদ্রলোকে গানেও পেয়েছে। গুনগুন করে কি গাইছেন জিজ্ঞেস করাতে বলল, উর্দু গজল। এদিকে সন্ধ্যার আলো অনেক বেশিক্ষণ থাকে, অন্তত বছরে এই সময়টা। আমরা 7:30 যখন ফিরছি তখন পুরো অন্ধকার হয়নি। সুশান্ত সোম তাদের হাউস বোটের সামনে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে হাত ছেড়ে ডাকলেন, আসুন একটু আড্ডা মারা যাক। আমরা এদের বোটের সামনে শিকার দাঁড় করিয়ে উপরে উঠলাম। এদের বোটের নাম রোজমেরি। এদের পাশে রয়েছে এদের অন্য বোট, সেটার নাম মিরান্ডা। রোজমেরিতে থাকেন সুশান্ত সোম আর জজ সাহেবের ছেলে নাম বিজয় মল্লিক। মিরান্ডাতে আছেন মিস্টার মল্লিক, তার ডাক্তার হরিনাথ মজুমদার আর বিয়ারা প্রয়াগ। চেয়ারে অর্ডার দিয়ে উপর দিকে উঠে সুশান্তবাবু ফেলুদাকে বললেন, আপনার তাস চলে 3 তাস? অভ্যেস নেই, ফেলুদা বলল, তবে তাসের প্রায় সব খেলাই মোটামুটি জানা আছে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? নিচের বৈঠকখানায় তাসের আড্ডা জমেছে। এত লোক পেলেন কোথায়? প্লেনে 2 ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বিজয়ের। একজন বাঙালি নাম সরকার আর একজন পাঞ্জাবি, 3 জনেই জোয়ারি। আমরা 4 জনে বসলাম। সত্যি কলকাতা যে কোন সুদূরে চলে গেছে তার কোনো হিসাবই নেই। হাউস বোটের টপ দিকে বসে চা খাওয়ার আয়োজন, এক অভাবনীয় ব্যাপার।
আমাদের ডান দিকের হাউসবোটে সাহেবেরা এসে উঠেছে। সেখান থেকে বিলেতি বাজনার শব্দ আসছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে সাহেব মেম সেই বাজনার সঙ্গে নাচছে সামনের বৈঠকখানায়। ফেলুদা সুশান্তবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করল, সিদ্ধেশ্বরবাবু কদিন হলো রিটায়ার করেছেন? 5 বছর, বললেন সুশান্তবাবু। ওর তখন 7 বছর বয়স। কিন্তু জর্জের তো রিটায়ার করার কোনো বাধ্যবাধকতা নেই। আগে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, অ্যানজাইনা। ভদ্রলোকের রিটায়ার করার ইচ্ছে ছিল না, কিন্তু ডাক্তারের কথায় বাধ্য হয়ে করতে হয়। উনি বহু অপরাধীর প্রাণদণ্ড দিয়েছেন। এক এক সময় বললেন, আমার শেষ জীবনে দুঃখ আছে, এত লোককে ফাঁসিতে পাঠালে তার এক প্রতিক্রিয়া হবেই। উনি ডায়েরি লিখতেন। সেই ডায়েরি সব এখন আমার হাতে, কারণ আমি ওর একটা জীবনী লিখছি, যদিও সেটা আত্মজীবনী হিসাবে বেরোবে। সেদিন সেই ডায়েরিতে উনি যেদিনই কারো প্রাণদণ্ড দিয়েছেন সেদিনে লাল কালিতে একটা ক্রুজ দিয়ে রেখেছেন। মাঝে মাঝে ক্রুজের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সেটাতে বুঝতে হবে প্রাণদণ্ড দিয়ে নিজেদের মনে একটা প্রশ্ন জেগেছে, এটা ঠিক হলো কি না। এখন কি করছেন জানেন? ওর যে ডাক্তার মজুমদার, তিনি ভালো মিডিয়াম, তার সাহায্যে প্ল্যানচেট করছেন। আর ফাঁসির আসামির আত্মাদের দিকে এনে তার জিজ্ঞেস করছেন তা সত্যি খুন করেছিল কিনা। আত্মা যদি বলে যে হ্যাঁ সে সত্যি খুন করেছিল, তাহলে অনেক খানিকটা নিশ্চিন্ত বোধ করেন। এখন পর্যন্ত ও জাজমেন্টে কোনো ভুল বেরোয়নি। আপনারা কি এখানে এসে প্ল্যানচেট করবেন নাকি? আর সেই জন্য তো ডাক্তারকে এই হাউস বোর্ডে রেখেছেন। ওর অ্যানজাইনাতে এখন অনেকটা কন্ট্রোলে এসেছে। আসলে ডাক্তার সঙ্গে এসেছেন প্ল্যানচেটের জন্য। আজ রাত্রেও কি আপনাদের প্ল্যানচেট হবে? আজও তো হবে না, কিন্তু 2 দিনের মধ্যে আবার শুরু হয়ে যাবে। কেন বলুন তো? আমি ইন্টারেস্টেড, বলে ফেলদা। অবশ্যই উনি আমার উপস্থিতি বরদাস্ত করবেন কি না সেটা একটা প্রশ্ন। সেটা আমি বলে দেখতে পারি। উনি আপনার প্রতি বেশ প্রসন্ন, সেটা আমি এর আগেই বুঝতে পেরেছি। আর এমনিতে প্ল্যানচেটের ব্যাপারে উনি কোনো গোপনীয়তা অবলম্বন করেন না। যা ফলাফল হয় সবই তা উত্তর ওর আত্মজীবনীতে যাবে। আমি তো সম্পূর্ণ রেকর্ড রাখছি। তাহলে আপনি একবার জিজ্ঞেস করে জানাবেন। নিশ্চয়ই। আমরা চা খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে নিজেদের বোটে চলে এলাম। বৈঠকখানে ঢুকে সোফায় ঢপ করে বসে পড়ে লালমোহনবাবু বললেন, হাইলি ইন্টারেস্টিং ম্যান জর্জ সাহেব। ইন্টারেস্টিং তো বটেই, বললেন ফেলদা। তবে উনি একমাত্র জজ নন যেরকম প্রতিক্রিয়া হয়েছে। এরকম ঘটনা দেশ বিদেশে আগেও শোনা গেছে। ভালো কথা, আপনার সঙ্গে আমার পারমিশনটাও চেয়ে রাখবেন। প্ল্যানচেট দেখার সুযোগ ছাড়া যায় না। দেখতে দেখতেই 4 দিন কেটে গেল। এর মধ্যে একদিন শহরটাকে ঘুরে দেখলাম। লালমোহনবাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন, তাই দিয়ে ফটাফট ছবি তুলছেন। সেগুলো শহরের মাহাত্মা অ্যান্ড কোম্পানিতে ডেভেলপ আর প্রিন্ট করে দেখা গেল মনটা ওঠেনি। যদিও লালমোহনবাবু নিজের মন্তব্য, হাইলি প্রফেশনালটা মোটেই মানা যায় না। নিশাতবাগ, শালিমার আর চশমা শাহিও এক সকালে বেরিয়ে দেখে এলাম। মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে। এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে, ফলে তাদের সঙ্গে আলাপটাও আরও জমে উঠল। সিদ্ধেশ্বর ফেলদাকে বলল, আপনি শুনছি আমার প্ল্যানচেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করছেন। আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন? আমার মনটা খুব খোলা, জানেন, বলে ফেলদা। প্ল্যানচেট, স্পিরিচুয়ালিজম ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি। পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব সেটা বহু জ্ঞানীগুণী ব্যক্তি বলে গেছেন। সেক্ষেত্রে প্ল্যানচেট সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানেই হয় না। তবে যেমন সব কিছুর মধ্যে থাকে, তেমনি এর মধ্যে ধাপাবাজি চলে। আসলে মিডিয়াম যদি খাঁটি হয় তাহলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ডক্টর মজুমদার ইজ আ ফার্স্ট রেট মিডিয়াম। আপনি বসে দেখুন না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায়। মনে বিশ্বাস থাকলে কোন লোকে আমার আপত্তি নেই, আজই আসুন। ভালো কথা, আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো? যেসব লোককে আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার জাজমেন্টে কোনো ভুল হয়েছে কিনা। এখনো পর্যন্ত সেরকম ভুল পাইনি। আপনারা রোজ একটি করে আত্মা নামান? হ্যাঁ, একটার বেশিতে ডাক্তারের স্ট্রেন হয়।
তাহলে কটায় আসবো? আসুন না রাত 10টায়, ডিনারের পর বসা যাবে, তখন চারিদিকটাও বেশ নিস্তব্ধ হয়ে যায়। ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউস বোটে গিয়ে হাজির হলাম। বসবার ঘরেই প্লাঞ্চের ব্যবস্থা হয়েছে। একটা টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা হয়েছে। বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে। আমি আর সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম। মিস্টার মল্লিক বললেন, আজ আমরা রামস্বরূপ রাউত বলে এক বিহারি ছেলে আত্মাকে নামাবো। এই ছেলেটি আজ থেকে 10 বছর আগে আমি ফাঁসি হয় এবং আমি সেই ফাঁসির জন্য দায়ী ছিলাম। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু জরুরি ভার্ডিক্ট ছিল গিল্টি, আর খুনটাও ছিল একটি নৃশংস ধরনের। তাই আমি সাময়িক ভ্রান্তিবশ জেনে শুনে প্রাণদণ্ডের আদেশ দিই। যদি আমার মনে এই আদেশের যথার্থ সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল, টেস্টে এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয়। মজুমদার, তুমি তৈরি? আগে হ্যাঁ। জানলার সব পর্দা টেনে নিয়ে ঘরটাকে একবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সকলে যে যার জায়গায় বসেছি। আমার ডান দিকে ফেলুদা, বাঁ দিকে লালমোহনবাবু, ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক, আর তার পাশে লালমোহনবাবুর বাঁ দিকে ডাক্তার মজুমদার। মিস্টার মল্লিক গম্ভীরভাবে বললেন, ছেলেটির বয়স ছিল 19, সার্ফ চেহারা, নাকের নিচে সরু গোপ, গায়ের রং পরিষ্কার। বিহারের ছেলে, নাম রামস্বরূপ রাউত। ছুরি দিয়ে খুনের মামলা, ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটি গলি। ছেলেটিকে দেখে কিন্তু খুনি বলে মনে হয়নি। আপনার নিজেদের কল্পনা অনুযায়ী একটা চেহারা স্থির করে নিয়ে তাদের মনোসংযোগ করতে চেষ্টা করুন। প্রশ্ন আমিই করব, উত্তর মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে। 15 মিনিট এইভাবে অন্ধ করে বসে থাকার পরে বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করেছে। তারপর আরও জোরে দোলানি শুরু হলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলাম। মিনিট খানিক পর মল্লিক মশাই প্রশ্ন করলেন হিন্দিতে, তুমি কে? আমার নাম রামস্বরূপ রাউত। ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোলো, কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা। শুনে বেশ গা শিউরে ওঠে। মিস্টার মল্লিক, তোমার ফাঁসি হয়েছিল 1977 সালে। হ্যাঁ। আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী, তুমি জানো? জানি। খুনটা কি তুমিই করেছিলে? না। তবে কে করেছিল? ছেদিলাল। সে ভয়ানক ধূর্ত ছিল। তার অপরাধ সে অত্যন্ত চতুরভাবে আমার ঘাড়ে ফেলে। পুলিশ আমাকেই দোষী সাব্যস্ত করে। আমি সেটা জানি। আমি তোমাদের দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারা এ খুন করা সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ড দণ্ডিত করি। সে নিয়ে এখন আর ভেবে কী হবে? আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সেটা আমি খুব সহজেই করতে পারি, তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছেন তাদের ক্ষমা করবেন কি না জানি না। তাদের কথা আমি ভাবছি না। তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন। মৃত্যুর পর আর কারোর উপর কোনো আক্রোশ থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। মিস্টার মল্লিক উঠে গিয়ে ঘরের বাতিতে জ্বালিয়ে দিলেন। ডাক্তার মজুমদারের জ্ঞান আসতে আরও মিনিট 2 লাগলো। মনে এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে। মনটা অনেক হালকা লাগছে, বললেন মিস্টার মল্লিক। এই একটি মৃত্যুদণ্ডে যে আমি ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং এখন তো বুঝতে পারছি যে আমার ধারণাই ঠিক। ফিরোজা বলল, এ প্লানচেট করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান? শুধু তাই নয় বললেন মিস্টার মল্লিক। আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনকে প্রাণদণ্ড দিতে পারে কি না। কিন্তু তাহলে খুনের শাস্তি হবে না। হবে, কিন্তু প্রাণদণ্ডে দ্বারা নয়। কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে। তাছাড়া অপরাধীর সংস্কার জন্য রাস্তায় বার করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে, তাই আমরা উঠে পড়লাম। মল্লিক বললেন, আমরা গুলমার্গ যাচ্ছি পরশু, আপনার আসুন না আমাদের সঙ্গে। ফেরুদা বলল, সে তো খুব ভালোই হয়। ওখানে কি থাকবেন? 1 রাত, বললেন ভদ্রলোক। গুলমার্গ থেকে ক্লেনবাগ যাব 3 মাইল পর, হেঁটেও যাওয়া যায়, আবার ঘোরাতেও যাওয়া যায়। তারপর ফিরে এসে 1 রাত থাকা। এখান থেকে সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের ট্রাভেল এজেন্সিও আপনাদেরটাও করে দেবে। সে কথাই রইল। আমরা 3 জনে আমাদের হাউস বোটে ফিরে এলাম। ফেরুদা শুতে যাওয়ার আগে বলল, মল্লিক মশাই ধারণা তো সম্পূর্ণ সমর্থন করা চলে না,
একজন খুনির প্রাণদণ্ড হবে না সেটা মেনে নেওয়া কঠিন। ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে চিন্তা শক্তিটাও খানিকটা গোলমাল হয়ে গেছে। অবশ্যই একজন জজের এটা হওয়া অস্বাভাবিক নয়। তবে ভেবে দেখুন, বললেন লালমোহনবাবু, এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে, কতখানি ক্ষমতা দেওয়া থাকে একজন জজের হাতে। এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেক সম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি। সেটা অবশ্য ঠিক, বলে ফেলুদা। শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিলই নেই। এখানে হ্রদ, নদী, বাগ বাগিচা ইত্যাদি কিছুই নেই। যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ে গায়ে মসৃণ ঘন সবুজ ঘাস, যা দেখতে একেবারে মখমলের মতো। আর আছে ঝাউবন আর পাইবন আর তত ছড়ানো কিছু কাঠের ঘর বাড়ি, সব মিলে ছবির মতো সুন্দর। এই পাহাড়ের গায়েই গলফ খেলা হয়, আর শীতকাল যখন ঘাস বরফে থেকে যায় তখন স্কিইং হয়। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত 28 মাইল ট্যাক্সি করে আসতেই হয়। তারপর শেষে চড়াই 4 মাইল যেতে হয় ঘোড়াতে। কলকাতায় থাকতে ফেলুদা লালমোহন বাবাকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়া চড়তে হবে। ভয় নেই, উটের চেয়ে অনেক সহজ। লালমোহনবাবু একবারে পাকাপোক্ত রাইডিং বিচার্স করিয়ে এনেছিলেন। গুলমার্গে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন, ঘোড়া চড়ার মতো সহজ ব্যাপার আর নেই। আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসছেন। আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে 3 মাইল দূরে আর 2000 ফুট উপরে খিলেন মার্গ দেখে বিকালে শ্রীনগর ফিরে যাব। থাকার জন্য আমরা পাশাপাশি দুটো কেবিন নিয়েছি। আমাদেরটা ছোট, ওদেরটা বড়। বিকালে কেবিনের বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় 3 জন ভদ্রলোক এসে হাজির। সুশান্তবাবু, সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয়বাবু, আর আরেকজন যাকে আমরা চিনি না, সুপুরুষ চেহারা, টকটকে রং, বয়স 30-32। সত্যি বলতে কি 3 জনেই মোটামুটি এক বয়সী। সুশান্তবাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করে দিয়ে বললেন, এর নাম অরুণ সরকার, ইনি কলকাতায় ব্যবসা করেন। আমাদের সঙ্গে এখানে এসে আলাপ। জোয়ারদের একজন বললে বোধ হয় আপনার চিনতে আরও সুবিধা হবে। সকলে হেসে উঠল। সুশান্তবাবু বললেন, আমরা এসেছি কেন বোধ হয় বুঝতে পারছেন। প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে এরা দুজন খুবই ব্যগ্র। তাছাড়া শুনছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও তো একজন নামী লেখক, অসব বই নাকি বেস্ট সেলার। লালমোহনবাবু মাথা হেট করে হে হে করে একটু বিনয়ের ভাব দেখালেন। বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরে ফেলদাকে আর গোটা দু তিন বিখ্যাত কেসের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাওয়ার পর সরকার ফেলদাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কাশ্মীরে প্রথম? ফেলদা বলল, হ্যাঁ এই প্রথম। আমি কিন্তু আপনাকে প্রথম দেখে কাশ্মীরি ভেবেছিলাম। আপনি বোধহয় এখানে অনেকবার এসেছেন। তা এসেছি, বললেন সরকার। ইনফ্যাক্ট আমার ছেলেবেলা কয়েকটা বছর শ্রীনগরেই কেটেছে। বাবা এখানে একটা হোটেলে ম্যানেজারি করতেন, তারপর বছর করে আগে আমরা কলকাতা চলে যাই। এখানকার ভাষা আপনার জানা নেই? তাও অল্প বিস্তর আছে বই কি। এবার ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফিরল। আপনার বাবা প্লাঞ্চেট সম্বন্ধে আপনার কোনো কৌতূহল নেই? বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন। বাবা ভীমরতি ধরেছে, বললেন বিজয়বাবু। একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে, এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আপনি সে কথা বাবাকে বলেননি? বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। উনি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না, আমি ওর ব্যাপারে কিছু বলি না। আই সি। তো বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার বলবার কিছু নেই। আপনার মানে? না, মা বছর 4 হলে মারা গেছেন। আর ভাই বোন? এক দাদা ছিল, আমেরিকায় ইঞ্জিনিয়ারিং করতো, সে গত বছর মারা গেছে। তার মেম সাহেব বই এই দেশে আসেনি। এক বোন আছে, তার স্বামী ভোপালে কাজ করে। আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই। কী করে বুঝলেন? কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান। আপনি ঠিকই বলেছেন, আমার মনে কাব্য নেই। আমি কাঠখোট্টা মানুষ। আমার 2-1 বন্ধু আর 2 প্যাকেট চাষ হলেই হলো। সরকার একটু হেসে বলল, আমি কিন্তু তাসও খেলে আবার দৃশ্যও দেখি। সেটা বোধ হয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্য হয়েছে। যাই হোক, বিজয়বাবু উঠে বললেন, আমাদের কিন্তু আসার সময় হয়ে যাচ্ছে, আর সুশান্তকে দলে টেনেছি। আপনারা কেউ? আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো। আপনি এখন কিছুক্ষণ খেলবেন তো? 11টা পর্যন্ত তো বটেই। তারপরে ফিরে এসে একবার ঢু মারবো। বেশ, কাল আবার দেখা হবে। 3 ভদ্রলোক গুড বাই করে চলে গেলেন। লালমোহনবাবু বললেন, এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো হতো না?
তথাস্তু বলে ফেলুদা। এখানে ক্যাবিনের সঙ্গে বাবুর্চি রয়েছে, তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগি কারি খাবো। দেখলাম দিব্যি রান্না করে 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম আসবে না এই তিনজনেই, তাই তিনজনেই বেশ উৎসাহের সঙ্গে রাতের গুলমার্গ শহর দেখতে বেরোলাম। নিরিবিলি শহর, তার মধ্যে দিয়ে তিনজন হেঁটে চলেছি। পথে যে লোক একেবারে নেই তা নয়, ভারতীয়দের মধ্যে বিদেশি ট্যুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে। সত্যি বলতে কি, হিসেব নিলে বোধ হয় বিদেশি ট্যুরিস্টের সংখ্যাই বেশি হবে। লালমোহনবাবু এখন গুনগুন করে গজল গাইছেন, খালি শীতের জন্য গলায় মাঝে মাঝে অঝটায় গিটকিরি এসে যাচ্ছে। শীত লাগছে? ফেলুদা জিজ্ঞেস করলো। তা লাগছে, তোর মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা। তা হতে পারে, কিন্তু আমাদের মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো। টপসে ফেরা যাক। আমরা উল্টো মুখে ঘুরলাম। শহর আর আমাদের ক্যাবিনের মধ্যে একটা ব্যবধান আছে, সেখানটা বস্তি নেই বললেই চলে। আমরা সেই জায়গাটা দিয়ে হাঁটছি, এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটলো। একটা কী জানি জিনিস শনশন শব্দে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল। আমাদের মাথা বলছি, কিন্তু আসলে সেটা ঠিক ফেলুদার কান ঘেঁষে বেরিয়ে গেল। ফেলুদা কাঁচছে তৎ ছিল, সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতেই দেখা গেলো বেশ বড় একটি পাথর। সেটা ফেলুদার মাথায় লাগলে নিজেকে একটা কেলেঙ্কারি কাণ্ড হতে। প্রশ্ন হচ্ছে, কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো, আর এর কারণটাই বা কী? আমরা তো সবাই এখানে এসেছি, এখনও গোলমেল ব্যাপারটা কিছু ঘটেনি, তদন্তে কোনো প্রশ্নই উঠছে না, তাহলে এই হুমকির মানে কি? কেবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আমাকে পছন্দ করছে না কেউ, এবং গোয়েন্দাকে হরানোর চেষ্টায় একটা কারণ হতে পারে, কোনো কুকীর্তি হতে চলেছে। অথচ সেটা যে কি, সেটা আন্দাজ করার কোনো উপায় নেই। লালমোহনবাবু বললেন, আপনার সেই 32 কোটি রিভলভারটা আশা করে এনেছেন? ফেলুদা বলল, ওটা বাক্সে রাখা থাকে, কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখন এলো কই? কোনো ক্রাইমই তো ঘটেনি এখনও। যাই হোক, রাত্রি দরজা সব ভালো করে বন্ধ করে শুতে হবে, এখানে রিস্ক নেওয়া চলবে না। আশ্চর্য ব্যাপার মশাই, আপনার সঙ্গে ছুটিটা কোথাও বেরোলে কি গণ্ডগোল শুরু হবে? ফেলুদা একটু ভেঙে বলল, যাই, ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি, আমি ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবো, আপনারা শুয়ে পড়ুন।